প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখানে 7 নম্বর অঙ্কে বলা হয়েছে 2017 সালের জানুয়ারি মাসে বড়ুয়া ট্রেডার্সের ব্যবসায় নির্মুক্ত ঘটনাগুলো সংঘটিত হয়। এখানে কতিপয় ঘটনা দেওয়া রয়েছে। আমাদের ক নম্বর অঙ্কে বলা হয়েছে জানুয়ারি মাসের ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো ক্রয় বলতে আমরা কি বুঝি? ব্যবহারের উদ্দেশ্যে কোনো সম্পদ ক্রয় করা হলে উক্ত সম্পদকে ক্রয় বলা যাবে না। শুধুমাত্র বিক্রয়ের উদ্দেশ্যে কোনো পণ্য সামগ্রী ক্রয় করা হলে তাকে ক্রয় বলা হয়। তাহলে জানুয়ারি 12 তারিখে বলা হয়েছে অফিসের জন্য আসবাবপত্র ক্রয়। এটিকে কিন্তু আমরা ক্রয় বলতে পারবো না, কারণ এই যে আসবাবপত্র এটি ব্যবহারের উদ্দেশ্যে মানে অফিসের জন্য অর্থাৎ ব্যবহারের উদ্দেশ্যে সম্পদ ক্রয় করা হয়েছে, তাহলে এটিকে কিন্তু আমরা ক্রয়ের পরিমাণ নির্ণয়ে অন্তর্ভুক্ত করতে পারবো না। শুধুমাত্র বিক্রয়ের উদ্দেশ্যে কোনো পণ্য সামগ্রী ক্রয় করা হলে, এখানে বলা হয়েছে নগদ ক্রয় 60,000 টাকা, এটি কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে, এই জন্য আমরা এই লেনদেনটি এখানে অন্তর্ভুক্ত করব। আমরা লিখেছি 2017 জানুয়ারি 1 নগদ ক্রয় 60,000 টাকা। পরবর্তীতে 30 তারিখে বলা হয়েছে ধারে পণ্য ক্রয় 28,000 টাকা। তাহলে আমাদের মোট ক্রয়ের পরিমাণ হচ্ছে 88,000 টাকা। খ নম্বর অঙ্কে বলা হয়েছে বড়ুয়া ট্রেডার্সে নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ এই জানুয়ারি মাসে আমাদের মোট কত টাকার লেনদেন নগদে সংগঠিত হয়েছে, অর্থাৎ নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান উভয় লেনদেন এখানে অন্তর্ভুক্ত হবে। আমরা লিখেছি জানুয়ারি 1 2017 সাল নগদ ক্রয় 60,000 টাকা। এই লেনদেনটি কিন্তু নগদে সংগঠিত হয়েছে। পরবর্তীতে বলা হয়েছে জানুয়ারি 12 অফিসের জন্য আসবাবপত্র ক্রয় 26,500 টাকা। তো আমরা লিখেছি অফিসের জন্য আসবাবপত্র ক্রয় 26,500 টাকা। এই লেনদেনটি কিন্তু নগদে সংগঠিত হয়েছে। ধারে পণ্য বিক্রয়, ধারে অর্থাৎ বাকিতে, এটি কিন্তু নগদে সংগঠিত হয় নাই, আমরা লিখি নাই। অফিস ভাড়া প্রদান, এই লেনদেনটি কিন্তু নগদে সংগঠিত হয়েছে, কারণ ভাড়া কখনো বাকিতে দেয়া যায় না। অফিস ভাড়া প্রদান 15,000 টাকা। পরবর্তীতে লেখা হয়েছে 28 তারিখ জানুয়ারি, এখানে বলা হয়েছে ব্যাংকে জমা দেওয়া হলো 32,000 টাকা। এই লেনদেনটাও কিন্তু নগদে সংগঠিত হয়েছে, কারণ আমরা ব্যাংকে টাকা জমা দিয়েছি, ব্যবসা থেকে টাকা নিয়ে আমরা ব্যাংকে জমা দিয়েছি, এটিও কিন্তু নগদ লেনদেন। আমরা এখানে লিখেছি ব্যাংকে জমা দেওয়া হলো 32,000 টাকা। জানুয়ারি 30 তারিখে বলা হয়েছে ধারে পণ্য করা, অর্থাৎ এই লেনদেনটি বাকিতে সংগঠিত হয়েছে, সুতরাং আমরা এই লেনদেনটিও এখানে অন্তর্ভুক্ত করি নাই। অনেকের কোশ্চেন থাকতে পারে যে অফিস ভাড়া প্রদান, এখানে নগদ টাকা চলে যাচ্ছে, অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, এখানেও নগদ টাকা চলে যাচ্ছে, নগদ ক্রয় এখানেও নগদ টাকা চলে যাচ্ছে, কিন্তু ব্যাংকে জমা দেওয়া হলো, এখানে কিন্তু নগদ টাকা চলে যায় নাই। আমরা ব্যাংকে জমা দিয়েছি, আমাদের ব্যাংক হিসাবে এই টাকা জমা হয়েছে, অর্থাৎ এই টাকা কিন্তু আমাদের। আর উপরোক্ত 3টি লেনদেনের টাকা কিন্তু প্রদান করা হয়ে গিয়েছে। তবু কেন আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি? কারণ আমাদের অঙ্কে বলা হয়েছে নগদ লেনদেনের পরিমাণ ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে এটি একটি লেনদেন এবং এই লেনদেনটি নগদে সংগঠিত হয়েছে, এর জন্য আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি, কারণ আমাদের এখানে চাওয়া হয়েছে নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করতে। আমাদের জানুয়ারি মাসে মোট নগদ লেনদেনের পরিমাণ হচ্ছে 1,33,500 টাকা। গ নম্বর অঙ্কে বলা হয়েছে বড়ুয়া ট্রেডার্সের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের মাধ্যমে দেখাও যে A = L + C। আর এই অঙ্কটি সলিউশন করার পূর্বে আমাদের লেনদেনগুলো খুব ভালোভাবে পড়ে সম্পদ এবং দায়গুলো ফাইন্ড আউট করতে হবে। তো আমরা জানুয়ারি 1 তারিখে ফিরে যাই। জানুয়ারি 1 তারিখে বলা হচ্ছে নগদ ক্রয়। এই ঘটনার ভিতরে দুটি হিসাব খাত রয়েছে, একটি হচ্ছে ক্রয় হিসাব এবং অপরটি নগদান হিসাব। ক্রয় হিসাব হচ্ছে ব্যয় হিসাব, নগদান হিসাব সম্পদ হিসাব। তাহলে নগদান হিসাব হচ্ছে সম্পদ হিসাব, আমরা একটি সম্পদ পেয়েছি, আমরা এখানে লিখেছি নগদান হিসাব। অফিসের জন্য আসবাবপত্র ক্রয় 26,500 টাকা। এই ঘটনার মধ্যে দুইটি হিসাব খাত রয়েছে, একটি হচ্ছে আসবাবপত্র হিসাব এবং অপরটি হচ্ছে নগদান হিসাব। তো আমরা একই শ্রেণীর হিসাব বা একই শ্রেণীর সম্পদ আমরা বারবার নিতে পারবো না, আমাদের ভিন্ন ভিন্ন শ্রেণীর সম্পদগুলো ফাইন্ড আউট করতে হবে। তাহলে নগদান হিসাব আমরা পূর্বে নিয়েছি, তাহলে এখন আমরা নগদান হিসাব নিতে পারবো না, আমরা ভিন্ন শ্রেণীর সম্পদ পেয়েছি আসবাবপত্র, তাহলে আমরা নিয়েছি আসবাবপত্র। জানুয়ারি 23 তারিখে বলা হয়েছে ধারে পণ্য বিক্রয় 1,25,000 টাকা। এই ঘটনার মধ্যে দুইটি হিসাব খাত রয়েছে, একটি হচ্ছে দেনাদার হিসাব এবং অপরটি হচ্ছে বিক্রয় হিসাব। তো বিক্রয় হিসাব আয় হিসাব এবং দেনাদার হিসাব হচ্ছে সম্পদ হিসাব। তাহলে আমরা আরও একটি নতুন সম্পদ পেয়েছি, সেটি হচ্ছে দেনাদার হিসাব, আমরা এখানে লিখেছি দেনাদার হিসাব। জানুয়ারি 25 অফিস ভাড়া প্রদান,
এখানে দুইটি হিসাব খাত রয়েছে, একটি হচ্ছে ভাড়া হিসাব এবং অপরটি হচ্ছে নগদান হিসাব। আমরা নগদান হিসাব সম্পাদ নিয়েছি, সুতরাং আমরা আর নতুন করে নিতে পারবো না। জানুয়ারি 28 ব্যাংকে জমা দেওয়া হলো 32,000 টাকা। এই ঘটনার মধ্যে দুইটি হিসাব খাত রয়েছে, একটি হচ্ছে নগদান হিসাব এবং অপরটি হচ্ছে ব্যাংক হিসাব। আমরা নগদান হিসাব পূর্বে নিয়েছি, তাহলে নতুন আমরা আরেকটি সম্পদ পাচ্ছি, সেটি হচ্ছে ব্যাংক হিসাব। আমরা এখানে লিখেছি ব্যাংক হিসাব। জানুয়ারি 30 তারিখে বলা হচ্ছে ধারে পণ্য ক্রয় 28,000 টাকা। এই ঘটনার মধ্যে দুটি হিসাব খাত রয়েছে, একটি হচ্ছে ক্রয় হিসাব এবং অপরটি হচ্ছে পাওনাদার হিসাব। ক্রয় হিসাব হচ্ছে ব্যয় হিসাব এবং পাওনাদার হচ্ছে দায় হিসাব। তো আমরা একটি দায় হিসাব পেয়েছি, সেটি হচ্ছে পাওনাদার। আমরা এখানে লিখেছি পাওনাদার, অর্থাৎ আমাদের সকল সম্পদ এবং দায়গুলো ফাইন্ড আউট করা শেষ। আমরা চারটি সম্পদ পেয়েছি, একটি হচ্ছে নগদ, আসবাবপত্র, দেনাদার এবং ব্যাংক, এবং একটি দায় পেয়েছি, সেটি হচ্ছে পাওনাদার। তো আমরা সলিউশনে ফিরে যাই। জানুয়ারি 1 তারিখ, এটি জানুয়ারি মাস, আমরা এখানে লিখব 2017 সাল। জানুয়ারি 1 নগদ 60,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা 60,000 টাকা হ্রাস পেয়েছে এবং 60,000 টাকার মালিকানা সত্ত্বেও হ্রাস পেয়েছে, কারণ ক্রয় করলে ব্যয় হয়, ব্যয় হলে মালিকানা সত্ত্বেও হ্রাস পায়। আমরা এখানে লিখব ব্যয়, এখান থেকেও আমরা মাইনাস করে দিব। পরবর্তীতে জানুয়ারি 12 তারিখে বলা হয়েছে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় 26,500 টাকা। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাচ্ছে 26,500 টাকা। আমরা নগদের ঘর থেকে মাইনাস করব এবং 26,500 টাকার আসবাবপত্র আমাদের বৃদ্ধি পাচ্ছে। আমরা আসবাবপত্রের ঘরে 26,500 টাকা লিখব। জানুয়ারি 23 তারিখে বলা হয়েছে ধারে পণ্য বিক্রয় 1,25,000 টাকা। আমরা ধারে পণ্য বিক্রয় করেছি, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের দেনাদার সম্পদ বৃদ্ধি পাচ্ছে 1,25,000 টাকা। আমরা দেনাদারের ঘরে লিখব 1,25,000 টাকা। এবং বিক্রয় করলে ব্যবসা প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পায়, আয় বেড়ে গেলে মালিকানা সত্ত্ব বেড়ে যায়। আমরা মালিকানা সত্ত্বের সাথে যোগ করে দিব 1,25,000 টাকা। আমরা মন্তব্যের ঘরে লিখব আয়। পরবর্তীতে বলা হচ্ছে জানুয়ারি 25 তারিখ অফিস ভাড়া প্রদান 15,000 টাকা। তাহলে আমরা ভাড়া প্রদান করেছি, ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা হ্রাস পেয়েছে, আমরা নগদানের ঘর থেকে মাইনাস করব 15,000 টাকা। এবং ভাড়া ব্যবসা প্রতিষ্ঠানের একটি ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আমরা মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করে দিব। আমরা মন্তব্যের ঘরে লিখব ব্যয়। 28 তারিখে বলা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো 32,000 টাকা। আমরা ব্যাংকে জমা দিয়েছি ব্যবসা থেকে টাকা নিয়ে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা সম্পদ হ্রাস পাচ্ছে, আমরা নগদানের ঘর থেকে মাইনাস করব এবং ব্যাংকের ঘরে যোগ করে দিব, কারণ আমাদের ব্যাংক সম্পদ বৃদ্ধি পাচ্ছে 32,000 টাকা। ধারে পণ্য ক্রয় 28,000 টাকা। ক্রয় করলে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আমরা মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করব 28,000 টাকা এবং মন্তব্যের ঘরে লিখব ব্যয়। এবং ব্যবসা প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পাচ্ছে 28,000 টাকা, আমরা পাওনাদারের ঘরে লিখব 28,000 টাকা। তো এখন আমরা যদি যোগ করে ফেলি, তাহলে মোট আমাদের ফলাফল হয় উদ্বৃত্ত 1 লক্ষ, এখানে 1,33,500 টাকা, এটা মাইনাস ফিগারে, এখানে 26,500 টাকা। আসবাবপত্রের ঘরে আমাদের দেনাদার হচ্ছে 1,25,000 টাকা, সম্পদ হচ্ছে 32,000 টাকা। এখানে আমরা লিখব ইকুয়াল, আমাদের দায় হচ্ছে 28,000 টাকা, এখানে আমরা লিখব প্লাস, এবং মালিকানা সত্ত্বের যোগফল হচ্ছে আমাদের 60,000 টাকা, মাইনাস ফিগারে আছে প্লাস 1,25,000 টাকা, মাইনাস 15,000 মাইনাস 28,000, এটি করলে আমাদের হয় 22,000 টাকা। 22,000 এবং 28,000 টাকা যদি আমরা যোগ করি, তাহলে আমাদের ফলাফল হয় 50,000। আমরা এটি ক্লোজ করে দিব। এটিও যদি আমরা 1,33,500 থেকে আমরা মাইনাস ফিগার প্লাস 26,500 প্লাস 1,25,000 প্লাস 32,000 যদি আমরা করি, তাহলে আমাদের ফলাফল হয় 50,000। এটি ছিল আমাদের গ নম্বর অঙ্কের সলিউশন।